বন্ধুরা, ভাবুন তো, আপনি আপনার বাসায় কাজ করার জন্য যে মেয়েটিকে রেখেছেন, যে মেয়েটি আপনার চোখের সামনে বাসার সব কাজ করে, সে আর কেউ নয়, আপনারই সন্তান। শুনতে অবিশ্বাস্য লাগছে, তাই না? এটি নীলার জীবনের সত্যি ঘটনা। প্রতিদিন কাজের ফাঁকে তার চোখ খুঁজে ফিরত এক নিষ্পাপ শিশুকে, যার এলোমেলো চুল আর মলিন চেহারায় লুকানো ছিল এক করুণ গল্প। নীলা জানতেন না এই মেয়েটির সাথে তার সম্পর্ক শুধুমাত্র সহানুভূতি আর স্নেহের নয়, বরং রক্তের। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে একদিন মেয়েটির জীবনে এক ভয়াবহ দুর্ঘটনা ঘটে, আর তখনই প্রকাশ্যে আসে এক চরম সত্য। নীলা জানতে পারেন যে শিশুটির জন্য তার মন এতদিন কেঁদেছে, সে আর কেউ না, বরং তারই সেই সন্তান, যাকে ৮ বছর আগে তাকে বাধ্য হয়ে ছেড়ে আসতে হয়েছিল। কেন নীলা তাকে তার নিজের সন্তানকে ছেড়ে আসতে হয়েছিল? এরপর কি ঘটেছিল? সেই নির্মম দুর্ঘটনার পর নীলার স্বামী যখন সত্যিটা জানতে পারেন, তখন তার জীবনের মোড় কোন দিকে ঘুরে যায়? সম্পূর্ণ গল্পটি জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখুন। ভিডিওতে এগিয়ে যাওয়ার আগে আমাদের সকলের কাছে অনুরোধ, একটি লাইক করে দিন এবং আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে আপনার জায়গার নামটি লিখে যাবেন। বৃষ্টি ভেজা এক ভোর। ঢাকার এক শান্ত গলিতে দাঁড়িয়ে থাকা ৩ তলা ২ তলা মিশ্র এক অভিজাত বাড়ির সামনে থেমে গেল একটি পুরনো রিকশা। রিকশা থেকে নামল এক মধ্যবয়স্কা এক নারী, শরফা বেগম, আর তার পাশে দাঁড়িয়ে থাকা ৮ বছরের ছোট্ট মেয়ে মায়া। মেয়েটার গায়ে ধূসর রঙের পুরনো ফ্রক, পায়ে স্যান্ডেল নেই, কিন্তু তার চোখে ছিল অদ্ভুত এক নিরীহ আলো। গরিব হলেও চেহারাটা বড্ড মায়াবী। শরফা কাপা কণ্ঠে বললেন, মা, এখানেই তোর কাজ হবে, ভালো করে থাকবি, কথা শুনবি। মেয়েটা মাথা নেড়ে বলল, খালা, তুমি কি আমারে নিতে আসবা? শরফা উত্তর দিলেন, না, আমি আসব না। মাথায় হাত বুলিয়ে দিলেন, বললেন, তোকে যে রাস্তা দিয়ে নিয়ে আসছি, কাজ শেষ করে সেই রাস্তা ধরে চলে যাবি। এরপর দারোয়ান গেট খুলে দিল। বাড়ির ভেতরে ঢুকতেই মেয়েটা অবাক হয়ে চারদিকে তাকালো। এত বড় বাড়ি, এত আলো, এত জিনিস সে জীবনে কখনো দেখেনি। ড্রয়িং রুমে বসেছিলেন বাড়ির গৃহকর্ত্রী নীলা। তার বয়স ৩০-৩২ হবে। শান্ত, মার্জিত, ধনী পরিবারের পরিপাটি একজন নারী। শরফা কাপা কণ্ঠে বললেন, ম্যাডাম, মেয়েটা খুব ভালো, কাজ শিখে যাবে। নীলা মেয়েটার দিকে তাকালেন। এক মুহূর্তের জন্য তার বুকের ভেতর অদ্ভুত একটা ধাক্কা লাগল। কেন যেন এই অপরিচিত শিশুটাকে তার খুব পরিচিত মনে হল। তিনি নিজেই অবাক হলেন। মেয়েটা ভয়ে ভয়ে বলল, আমি কাজ পারি না, কিন্তু শিখব। নীলা হালকা হাসলেন। তোমার নাম কি? মায়া। নামটা শুনে নীলার বুকটা কেমন যেন মোচড় দিয়ে উঠল, কারণ বহু বছর আগে তিনিও এই নামটা অসংখ্যবার ডাকতেন। কিন্তু সেই নাম, সেই ডাক, সেই জীবন, সব কিছু তিনি মাটি চাপা দিয়ে রেখেছেন। আজ সেই নামটি শুনে পুরোপুরি স্তব্ধ হয়ে যায়। তারপর নিজেকে সামলে নিয়ে নীলা ধীরে বললেন, ঠিক আছে, তুমি থাকবে এখানে। শরফা চলে গেলেন। মায়া দরজার কাছে দাঁড়িয়ে খালার চলে যাওয়া দেখছিল। তার ছোট্ট চোখে পানি জমে উঠছিল, কিন্তু সে কাঁদল না, কারণ সে ছোট থেকেই শিখেছে গরিব মানুষের কান্না কেউ দেখে না। তারপর নিয়মিত সে কাজ করতে লাগল। কাজ শেষে মায়া নিজেই তার বাসায় চলে যেত। একদিন মায়া বেসিনে থালা বাসনের কাজ করছিল। পাশের রুম দিয়ে নীলা যাওয়ার সময় চোখ পড়ল মায়ার দিকে। সে মায়ার দিকে অপলক দৃষ্টিতে অনেক সময় তাকিয়ে রইল। মায়ার কাজ শেষ হবে দেখে সে দ্রুত তার নিজের বিলাসবহুল বেডরুমে চলে এলেন। আয়নার সামনে বসে নিজের দিকে তাকিয়ে চোখে পানি চলে এলো তার মনে পড়ে গেল একটি গ্রাম, একটি দুর্ঘটনা, একটি ছোট্ট শিশু এবং এক নির্মম বিদায়। তিনি চোখ বন্ধ করে ফিসফিস করে বললেন, আমি কি ঠিক করেছিলাম? সকালের আলো তখন পুরোপুরি ছড়িয়ে পড়েনি। গেট খুলে ভেতরে ঢুকল মায়া। হাতে ছোট্ট একটা কাপড়ের ব্যাগ। ব্যাগে শুধু একটি গামছা আর পুরনো চিরুনি।
দারোয়ান এখন তাকে চিনে গেছে। এই যে মায়া, এত সকাল? মায়া হেসে বলল, কাজ আছে না কাকা? বাড়ির ভেতরে ঢুকতেই রান্নাঘরের গরম ভাপ আর বাসনের শব্দ তাকে ঘিরে ধরল। সে ধীরে ধীরে কাজ শুরু করল, ঝাড়ু দেওয়া, বাসন ধোয়া, গাছগুলোতে পানি দেওয়া। সব কাজ সে নিঃশব্দে করে, কিন্তু আজও কেউ একজন তাকে নিঃশব্দে দেখছিল। নীলা। ড্রয়িং রুমের সোফায় বসে তিনি চা খাচ্ছিলেন আর দূর থেকে মায়ার ছোট ছোট হাতের কাজ লক্ষ্য করছিলেন। মায়া যখন মেঝে মুছছিল, হঠাৎ তার চুল কপালের উপর পড়ে গেল। সে অচেতনভাবে হাত দিয়ে চুল সরিয়ে দিল। ঠিক সেই ভঙ্গিটা দেখে নীলার বুকটা ধক করে উঠল। এই ভঙ্গি, এই অভ্যাস কেন এত পরিচিত? তিনি নিজের মনকে ধমক দিলেন, অকারণে ভাবছ, কিন্তু চোখ সরাতে পারলেন না। দুপুরে খাবারের সময় মায়া রান্নাঘরের এক কোণে বসে ভাত খেতে যাচ্ছিল। নীলা এসে থামালেন। এখানে না, টেবিলে বসো। মায়া অবাক। আমি? টেবিলে? হ্যাঁ, বসো। মায়া ধীরে ধীরে চেয়ার টেনে বসল। তার চোখে ভয়, লজ্জা আর আনন্দ সব একসাথে। নীলা নিজে তার প্লেটে মাছ তুলে দিলেন। মায়া চুপচাপ বলল, আপনি ভালো। নীলা হালকা হেসে জিজ্ঞেস করলেন, কেন? কারণ আপনি বকা দেন না। আগে যেখানে কাজ করতাম, কাজ কম পারি বলে আমাকে বকা দিত। এই ছোট্ট কথাটা শুনে নীলার বুকের ভেতর হালকা ব্যথা হল, কারণ তিনি জানেন এই বয়সে একটি শিশুর সবচেয়ে বড় চাওয়া থাকে বকা না খাওয়া নয়, মায়ের আদর পাওয়া। বিকাল নামল। মায়া ব্যাগটা হাতে নিল। আমি যাই ম্যাডাম। কোথায় যাও? দাদির কাছে, বস্তিতে থাকি। নীলা জানতেন, তবু জিজ্ঞেস করলেন, রাতে থাকতে পারো না? দাদি একা থাকে। তাছাড়া স্যার আর আপনি একসাথে থাকেন, আমি একা ঘুমাতে পারি না। নীলা কিছু বললেন না, শুধু গেট পর্যন্ত হেঁটে গেলেন। দেখলেন ছোট্ট মেয়েটা রাস্তায় হারিয়ে যাচ্ছে। অদ্ভুত এক শূন্যতা এসে ভর করল তার মনে। শহরের এক বস্তির সরু গলি, টিন আর পলিথিনের জোড়া দেওয়া ছোট্ট ঝুপড়ি ঘর। সেখানে বসে আছেন মায়ার দাদি। চুলে পাক ধরা, চোখে ক্লান্তি। মায়া ঢুকতেই তিনি হাসলেন। আসছিস মায়া? মায়া ব্যাগ রেখে দাদির কোলে মাথা রাখল। দাদি, আজ মাছ খাইছি। দাদি অবাক, ম্যাডাম দিছে? হ। দাদি চুপ করে গেলেন। তার চোখের কোণে জমে উঠল পানি, কারণ তিনি তাকে শেষ কবে মাছ খাওয়াইছে মনে নাই। নীলা বারান্দায় দাঁড়িয়েছিলেন। তার মনে হচ্ছিল বাড়িটা আজ অস্বাভাবিক শান্ত। মনের ভিতর শুধু অজানা ভয় আর পুরনো স্মৃতির জ্বর। হঠাৎ সোহনের কণ্ঠ ভেসে আসল, কোথায় তুমি এত সময়? বেলকুনিতে কি করো? ভেতরে আসো। নীলা আস্তে আস্তে ভেতরে আসল। সোহন তার বিছানায় শুয়ে জিজ্ঞেস করল, কি হয়েছে তোমার? কিছুদিন যাবৎ তোমাকে এমন দেখাচ্ছে কেন? কই, আমি তো ঠিকই আছি, কিছু হয়নি তো। তখন বলল, ঠিক আছে, তুমি ভালো থাকলে আমি ভালো। তুমি যদি বলো তাহলে বাবা মাকে বাড়ি থেকে আসতে বলবো। না না, আমার কিছু হয়নি, সব ঠিক হয়ে যাবে। সোহন একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করত। সকালে যেত আর একেবারে রাতে আসত। এখন পর্যন্ত মায়ার সাথে সোহনের সাক্ষাৎ হয়নি। সোহন শুধু জানত তাদের বাসায় একটি ছোট্ট মেয়ে কাজ করে। পরদিন সকালে মায়াকে বললেন, আজ রাতে থেকে যাও। মায়া দ্বিধায়, দাদি একা, তাছাড়া স্যার। আরে এই জন্যই তো বলতেছি তোমার স্যার আজ বাসায় আসবে না। অনেক বুঝিয়ে, অনেক আদর করে অবশেষে মায়াকে সেই রাতে রেখে দিলেন নীলা। আর নীলা সরফাকে ফোন করে বলে দিলেন মায়ার দাদিকে জানানোর জন্য যে তার বাসায় আজকে মায়া থেকে যাবে। মায়া আজ থাকবে ভেবে নিজের হাতে অনেক রকমের আইটেম রান্না করছে। রাতে নীলার পাশে বসিয়ে এক এক করে নিজ হাতে সব খাওয়াচ্ছে মায়াকে। আর অতীতের সব কিছু এক এক করে মনে করতে লাগল। তার স্বামীর অ্যাক্সিডেন্টে মারা যাওয়া, তারপর তার বাবা তার শ্বশুর বাড়ি থেকে তাকে নিয়ে আসা, তার সন্তানকে তার দাদির কাছে রেখে আসা, এবং পরে তার অন্য জায়গায় বিয়ে হওয়া। এই সমস্ত স্মৃতি মনে করতে করতে সে যেন অতীতে হারিয়ে গেল। হঠাৎ মায়া বলে উঠল,
আমি আর খেতে পারবো না। আপনি খাচ্ছেন না কেন? আপনি খান। তারপর নীলাও এক প্লেট থেকেই অল্প একটু খেল। রাতে ঘুমানোর আগে মায়া জিজ্ঞেস করল, ম্যাডাম, আপনার একা লাগে? প্রশ্নটা শুনে নীলা থমকে গেলেন। তিনি ধীরে বললেন, হ্যাঁ। মায়া হাসল, আমি থাকলে একা লাগবে না। এই সরল কথাটা শুনে নীলার চোখ ভিজে উঠল। তিনি বুঝতে পারলেন না এই শিশুটার প্রতি তার টান কেন দিন দিন বেড়েই চলেছে। আর মায়া ঘুমিয়ে পড়ল নিশ্চিন্তে। একই ছাদের নিচে সেদিন রাত আর নীলার ঘুম হল না। সে মায়ার মুখের দিকে তাকিয়েই রাতটা পার করে দিল। এক মা তার মেয়েকে পাশে নিয়ে ঘুমালো, কিন্তু কেউ কাউকে চিনল না। কিন্তু নীলা জানত না, যার জন্য তার বুকের ভেতর এত হাহাকার, সে মানুষটি মায়া। আর মায়াও জানত না পৃথিবীর শ্রেষ্ঠ নিরাপদ জায়গায় সে আজকে ঘুমিয়েছে। সেদিন সকালটা অন্য দিনের মতোই শুরু হয়েছিল। মায়াকে নাস্তা করিয়ে বলল, তুমি আজ চলে যাও, আজ কোনো কাজ নেই। তোমার দাদি তোমার জন্য চিন্তা করছে। সাথে দাদির জন্য কিছু খাবারও দিয়ে দিল। মায়া তার ছোট্ট ব্যাগটা হাতে নিয়ে চলে যেতে লাগল। নীলা প্রতিদিনের মতো তার দিকে তাকিয়ে রইল যত দূর দেখা যায়। মায়া জুপরিতে গিয়ে দাদির পাশে বসে খাবারগুলো বের করে দিল আর সব বলতে লাগল, রাতে কি কি খেয়েছে, কত কত আদর করেছে। দাদিও মন ভরে তার সব কথা শুনতে থাকল। সকালে নীলা তার স্বামীকে রেডি করে তাকে অফিসে পাঠিয়ে মায়ার জন্য অপেক্ষা করতে লাগল। মনে মনে ভাবছে, আজ সে মায়ার সম্পর্কে আজ সব কিছু জিজ্ঞেস করবে। কিন্তু অনেক সময় হয়ে যাচ্ছে, মায়া আজ এখনও আসছে না। দুপুর গড়িয়ে আসছে, এখনও আসছে না। দুপুর গিয়ে বিকেল হয়ে গেল। নীলার টেনশন আরও বাড়তে থাকে। সে ছটফট করতে থাকে। কিন্তু আজ মায়া আসেনি। প্রথমে নীলা ভাবলেন হয়তো দেরি হচ্ছে। তারপর দুপুর পেরিয়ে বিকাল। বাড়িটা কেমন ফাঁকা লাগছিল। রান্নাঘরে ঢুকে তিনি অকারণে তাকালেন সেই কোণায়, যেখানে মায়া বসে খেত। আজ জায়গাটা খালি। তার বুকের ভেতর অজানা অস্বস্তি জমতে লাগল। পরদিনও মায়া এলো না। এবার নীলা অস্থির হয়ে উঠলেন। তিনি সেই মহিলাকে ফোন করলেন, যিনি মায়াকে কাজে এনে দিয়েছিলেন। আপা, মেয়েটা 2 দিন আসছে না, কিছু জানেন? ওপাশে একটু নীরবতা। তারপর উত্তর এলো, শুনছি অ্যাক্সিডেন্ট হয়েছে, হাসপাতালে ছিল। নীলার হাত ঠান্ডা হয়ে গেল। এখন কোথায়? বস্তিতে। ঠিকানা দেই? নীলা কোনো দ্বিধা না করে ঠিকানা নিলেন। সন্ধ্যার আগে তিনি গাড়ি নিয়ে বের হলেন। শহরের পরিচিত রাস্তা ধীরে ধীরে অচেনা হয়ে গেল। চকচকে ভবনের জায়গা নিল টিনের ঘর, কাঁচা রাস্তা, নোংরা ড্রেন। গাড়ি ঢুকতে পারল না ভেতরে। নীলা হেঁটে ঢুকলেন বস্তির সরু গলিতে। চারপাশে মানুষের কোলাহল, চুলার ধোঁয়া, বাচ্চাদের কান্না। তিনি ঠিকানার কাগজটা দেখে সামনে এগোলেন। একসময় একটি ছোট্ট ঝুপড়ি ঘরের সামনে এসে দাঁড়ালেন। ভেতর থেকে মৃদু কণ্ঠ ভেসে আসছে, এইটা খা মায়া, ডাক্তার দিছে। নীলা অজান্তেই থেমে গেলেন। ঝুপড়ির টিনের ভাগ দিয়ে ভেতরে তাকালেন। মাটির ওপর বিছানো পাতলা চাদর। তার উপর শুয়ে আছে মায়া। আর তার পাশে বসে এক বৃদ্ধা নারী কাঁপা হাতে তাকে ওষুধ খাওয়াচ্ছেন। দৃশ্যটা দেখে নীলার বুক ভার হয়ে উঠল। কিন্তু পরের মুহূর্তেই তার শরীর জমে গেল। বৃদ্ধার মুখটা স্পষ্ট দেখলেন তিনি। চোখের কোণে ভাঁজ, চেনা কপাল, সেই একই কাঁপা হাত। এ যে তার আগের শাশুড়ি। সময়ের ধুলো মুছে হঠাৎ অতীত দাঁড়িয়ে গেল তার সামনে। মনে পড়ল গ্রামের উঠান, স্বামীর মৃত্যু, বিদায়ের দিন, আর সেই বৃদ্ধা যিনি নীরবে কোলে নিয়েছিলেন তার ছোট্ট মেয়েকে। নীলার শ্বাস বন্ধ হয়ে আসছিল। তিনি দরজার সামনে দাঁড়িয়েছিলেন, তবুও কেউ জানত না। ভেতরে দাদি বলছিলেন, ভয় পাইস না দাদি, তুই ভালো হয়ে যাবি। মায়া মৃদু কণ্ঠে বলল, দাদি, ম্যাডাম রাগ করব? এই কথাটা শুনে নীলার চোখ ভিজে গেল। কিন্তু তিনি ভেতরে ঢুকলেন না, কোনো শব্দ করলেন না। শুধু নিঃশব্দে দাঁড়িয়ে রইলেন নিজের অতীত, বর্তমান আর অজানা সত্যের মাঝখানে। কয়েক মিনিট পর ধীরে ধীরে পেছনে ঘুরলেন। গলির অন্ধকারে হাঁটতে হাঁটতে তার চোখ বেয়ে পানি পড়ছিল। গাড়িতে উঠে বসে তিনি আয়নায় নিজের দিকে তাকালেন।
তার ঠোঁট কাঁপছিল। এটা কি সত্যি? কিন্তু উত্তর খোঁজার সাহস হল না। গাড়ি ধীরে ধীরে বস্তি ছেড়ে শহরের আলোয় মিলিয়ে গেল। আর সেই ছোট্ট ঝুপড়ি ঘরের ভেতরে এক দাদি আর এক নাতনি অজান্তেই বসে রইল, যেখানে কিছুক্ষণ আগে দাঁড়িয়েছিল তাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষটি। বস্তির সেই সরু গলি থেকে ফিরে আসার পর যেন নীলার পৃথিবী বদলে গেল। বাড়ির গেট খুলে ভেতরে ঢুকলেও তার মনে হচ্ছিল সে যেন এখনো দাঁড়িয়ে আছে সেই ঝুপড়ি ঘরের সামনে। সেই দৃশ্যটা বারবার চোখের সামনে ভেসে উঠছিল। মাটির বিছানা, জ্বরের ঘরে শুয়ে থাকা মায়া, আর তার পাশে বসে থাকা সেই চেনা মুখ, তার আগের শাশুড়ি। নীলা সোফায় বসে পড়লেন। হাত দুটো কাঁপছিল। মনের ভেতর একটাই শব্দ ঘুরছিল, মায়া। তিনি ফিসফিস করে বললেন, এটাই কি আমার মেয়ে? শব্দটা উচ্চারণ করতেই বুকের ভেতর জমে থাকা বছরগুলোর ব্যথা যেন একসাথে জেগে উঠল। আবার তার মনে পড়তে লাগল সেই গ্রাম, স্বামীর লাশ, চারপাশের মানুষের চাপ, বাবার সিদ্ধান্ত, আর কোল থেকে ছিনিয়ে নেওয়া ছোট্ট মেয়েটি। সেদিন তিনি কাঁদতে পারেননি, কারণ তখন তাকে বলা হয়েছিল মেয়েদের কাঁদলে চলে না, মানিয়ে নিতে হয়। কিন্তু আজ তার চোখ থামছিল না। রাত নামতে শুরু করেছে। বাড়ির ভেতর নীরবতা। নীলা হঠাৎ উঠে দাঁড়ালেন। তার ভেতরে অস্থিরতা বাড়ছিল। তিনি ফোনটা হাতে নিলেন এবং সেই মহিলাকে কল করলেন যিনি মায়াকে কাজে এনে দিয়েছিলেন। কণ্ঠে ছিল তাড়াহুড়া। আপা, আপনি কি এখন আসতে পারবেন? খুব দরকার। ওপাশ থেকে অবাক গলা, এখনই? হ্যাঁ, প্লিজ। কিছুক্ষণ পর মহিলা এসে পৌঁছলেন। নীলা আগেই রান্নাঘরে ঢুকে পড়েছিলেন। ফ্রিজ খুলে খাবার বের করলেন, ফল, দুধ, স্যুপ, বিস্কুট, যা যা অসুস্থ বাচ্চার দরকার হতে পারে। সব একসাথে ব্যাগে ভরতে ভরতে তার চোখে পানি জমে উঠছিল। মহিলা অবাক হয়ে জিজ্ঞেস করলেন, আপা, এত কিছু? নীলা ধীরে বললেন, আপনি এগুলো মায়ার বাসায় দিয়ে আসবেন। মহিলা মাথা নেড়ে বললেন, ঠিক আছে। নীলা হঠাৎ থামালেন। তার কণ্ঠ কেঁপে উঠল। আর বলবেন, এগুলো আপনি কিনে দিয়েছেন? মহিলা অবাক হয়ে তাকালেন। আপনি কেন? প্লিজ। নীলা কথাটা শেষ করতে পারলেন না, কারণ তিনি জানেন একজন মা হয়ে সন্তানের জন্য খাবার পাঠাচ্ছেন, তবুও নিজের পরিচয় লুকিয়ে। এ কেমন ভাগ্য! মহিলা চলে যাওয়ার পর বাড়িটা আবার নিঃশব্দ। নীলা বেডরুমে এসে বসে পড়লেন। তার স্বামী শহরের বাইরে অফিসের কাজে। এই নিঃসঙ্গতা যেন আজ তাকে আরও ভেঙে দিচ্ছিল। তিনি বিছানায় বসে ভাবতে লাগলেন, যদি সে জেনে যায়, যদি স্বামী জানে তার আগে বিয়ে হয়েছিল, একটি সন্তান আছে যাকে তিনি নিজের জীবন থেকে হারিয়ে ফেলেছেন, সে কি বুঝবে নাকি ঘৃণা করবে? এই ভয় তার বুকের ভেতর পাথরের মতো চেপে বসে রইল। রাত গভীর। নীলা বারান্দায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকালেন। দূরে শহরের আলো ঝাপসা লাগছিল। তার ঠোঁট কাঁপছিল। আমি কি খারাপ মা? প্রশ্নটা বাতাসে মিলিয়ে গেল। তার মনে হচ্ছিল, আজ যদি মায়াকে একবার ছুঁতে পারতেন, একবার মাথায় হাত বুলিয়ে বলতে পারতেন, আমি আছি। কিন্তু তিনি পারেন না, কারণ তার জীবনের সত্য আজও অন্ধকারে বন্দী। নীলা দেয়ালে মাথা ঠেকিয়ে ধীরে ধীরে কাঁদতে লাগলেন। এ কান্না কারো শোনার জন্য নয়, এ কান্না এক মায়ের, যিনি নিজের সন্তানের কাছে থেকেও অচেনা হয়ে আছেন। আর শহরের অন্য প্রান্তে একটি ঝুপড়ি ঘরের ভেতরে মায়া হয়তো ঘুমিয়ে আছে। জানেই না তার জন্য একজন মানুষ আজ সারা রাত জেগে কাঁদছে। এরপর কেটে গেল আরও 2 দিন। মায়া কাজের জন্য আসেনি। নীলার অস্থিরতা আরও বেড়ে গেল। আমাদের এই আবেগময়ী সত্যি কাহিনীটি যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানান দ্বিতীয় পর্ব নিয়ে আসব কিনা।